আসসালামু আলাইকুম। নোয়াখালী সরকারি কলেজের তৃতীয় বর্ষ অনার্স ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যয়নরত ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা তোমাদের ইতিপূর্বে অটোমানদের বিষয়ে আলোচনা করেছিলাম, অনেকগুলো ক্লাস নিয়েছি। আমরা এরপর শুরু করছিলাম আমি নিজে যে পারস্য মধ্য এশিয়া মুসলমানদের ইতিহাস। তোমাদের এক্ষেত্রে আমরা আলোচনা করতে গিয়ে প্রথম ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে পারস্যের পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম। পারস্যের সীমারেখা, সেখানে যে তাদের ভৌগোলিক সীমারেখা কত ছিল সেগুলো নিয়ে আমরা কথা বলছি। এরপর আসছে যে পারস্য এবং মধ্য এশিয়া এবং মঙ্গল জাতি ইতিহাস। এখানে পারস্য মধ্য এশিয়া মুসলমানদের ইতিহাস, মঙ্গলদের পরে আসছে যে কৃষ্ণ বা শ্বেতমেজ বংশ, আফসারি বংশ। তারপরে আসছে এগুলি নিয়ে আমরা আলোচনা করব। যে আজকে এটা নিয়ে আমরা আলোচনা করতে মধ্য এশিয়া, সেন্ট্রাল এশিয়ার পরিচিতি। সেন্ট্রাল এশিয়া বলতে কতটুকু কি বোঝায়, যাকে আবার কোনো কোনো সময় এশিয়া মাইনরও বলা হয়ে থাকে। মধ্য এশিয়া, সেন্ট্রাল এশিয়া বা মিডল এশিয়া, আবার মধ্যপ্রাচ্য, এটা পশ্চিমাদের দেওয়া একটা নাম। আমরা গত ক্লাসে আমরা বলেছিলাম যে পশ্চিমাদের একটা নাম। তোমরা অনার্স না মাস্টার্স শেষ করবে গিয়ে তোমাদের একটা পেপার আছে পারস্য, এটা হলো তুরস্ক, ইরান এবং আফগানিস্তান। এখানে যে আরো বিস্তৃতি আছে। এছাড়া যে আমাদের এই পেপারের সাথে রিলেটেড আরেকটা নতুন বই তোমাদের, যে সমকালীন মধ্যপ্রাচ্য একটা বই আছে। ওই বইতে মধ্যপ্রাচ্যের বিস্তৃত পরিস্থিতি দেওয়া আছে, তার সীমারেখা দেওয়া আছে, মধ্যপ্রাচ্য বলতে কি বোঝায়। তো সংক্ষেপে এটাই জেনেছি যে মধ্যপ্রাচ্য বলতে এটা পশ্চিমাদের দেওয়া নাম। আজকে আমরা আলোচনা করতে যে সেন্ট্রাল এশিয়া। এশিয়া মহাদেশের কেন্দ্রস্থলে যে অবস্থিত এটা, যে পার্সিয়ান আঞ্চলিক উচ্চারণে স্থান, STAN, স্থান বলতে যে কয়টি দেশ বোঝায় যে পার্সিয়ান ভাষায় বা পার্সিয়ান আঞ্চলিক ভাষায়, সেটা হচ্ছে যে যেগুলো সোভিয়েত রাশি, সোভিয়েত ইউনিয়ন, USSR, ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক যেটাকে বলা হয়ে থাকে, যে 1970 সালে লেনিন সমাজতান্ত্রিক বিপ্লব করে যে সমাজ ব্যবস্থা করেছে সেটাকে সোভিয়েত ইউনিয়ন বলা হয়ে থাকে। USSR, ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক বলা হয়ে থাকে, সংক্ষেপে সোভিয়েত ইউনিয়ন বলা হয়ে থাকে। 1970 সালে লেনিন সমাজতান্ত্রিক বিপ্লব করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এই নিয়ে যে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক ব্লক ছিল গত শতাব্দীতে। তারপরে আমেরিকার নেতৃত্বে ছিল পুঁজিবাদী ব্লক, আর ছিল আরেকটা ব্লক ছিল যে নেম, যেটাকে নন অ্যালায়েন্স মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন যেটাকে বলা হতো, এটা কোনো পক্ষেই ছিল না। এই ধরনের গত শতাব্দী যে এই সারা বিশ্ব এই তিনটি বলয় বিভক্ত ছিল। এই ক্ষেত্রে একটি ব্লকের কথা বলতেছে যে সোভিয়েত রাশিয়া, পরে 1991 খ্রিস্টাব্দের দিকে এসে যে সোভিয়েত ইউনিয়নে যে পতন হয়, তখন যে সমাজতান্ত্রিকের যে মূল মন্ত্র ছিল, সেই মূল মন্ত্র অনুসারে যে সাম্রাজ্য পরিচালিত হয় নাই। পরে দেখা গেল যে সাম্রাজ্যে যে মৌলিক গবেষণার অভাব, বাক স্বাধীনতা রুদ্ধ হয়ে যায়, বিভিন্ন কারণে যে অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে, যার ফলে যে সোভিয়েত ইউনিয়নের দেশভুক্ত দেশগুলো আর্থিক অনটনে পড়ে যায়। শেষ পর্যন্ত গ্লাসনোস্ট এবং পেরেস্ত্রোইকা নাম দিয়ে তৎকালীন রুশ প্রেসিডেন্ট, তখন প্রেসিডেন্ট ছিল, এটা ওনার নামটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, যে গ্লাসনোস্ট এবং পেরেস্ত্রোইকা নাম দিয়ে 1991 খ্রিস্টাব্দের দিকে যে সোভিয়েত প্রেসিডেন্ট, যে এটা সংস্কার করার পরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়।
ভেঙে গিয়ে ওখান থেকে যে কয়টি দেশ আলাদা হয়ে যায়, যে কয়টি দেশকে মূলত মধ্য এশিয়া অঞ্চল বলা হয়, এই রাষ্ট্রগুলো হলো কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান। এই ৫টি অধ্যুষিত দেশ সোভিয়েত ইউনিয়ন থেকে ২০ শতকের দিকে তারা স্বাধীনতা লাভ করে। একই সূত্রে কখনো কোনো আফগানিস্তানকে মধ্য এশিয়া অন্তর্ভুক্ত করে। তারা বলতেছিলেন যে এগুলো ভাগ হয়ে যেত, তখন সোভিয়েত ইউনিয়ন যে ১৫টি প্রজাতন্ত্রে ভাগ হয়ে যায়। ১৫টি প্রজাতন্ত্রে এর ভিতর যে ১১টি দেশ নিয়ে সিআইএস গঠন করেছিল। সিআইএস, কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেট বলা হতো সেগুলোকে। আর বাকি ওগুলো তারা স্বাধীন রাজ্য ছিল। এর মধ্যে মুসলিম অধ্যুষিত এই ৬টি অঞ্চল, যে কাজাখস্তান, যে কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাছাড়া আজারবাইজান, এই ৬টি অঞ্চল মুসলিম অধ্যুষিত যে অঞ্চল ছিল, এগুলোকে সেন্ট্রাল এশিয়া বলা হয়ে থাকে। কোনো কোনো সময় বলতেছে আফগানিস্তান থেকেও এটাকে সেন্ট্রাল এশিয়া যে অন্তর্ভুক্ত ছিল। এবং এই অঞ্চলগুলো বর্তমান যে প্রধান প্রধান শহর যেগুলো বলা হয়, যে সমরকন্দ, বোখারা বা মার্ভ। সমরকন্দ, যেখানে আমরা ভারতবর্ষে ইতিহাস পড়তে পেয়েছি যে সম্রাট বাবরের আদি নিবাস ছিল সমরকন্দ, বোখারা। আর ইসমাইল বুখারী যে সিয়া শিক্ষা গ্রন্থের অন্যতম যে সংগ্রহকারী ছিলেন, সেই ইসমাইল বুখারী বাড়ি ছিল যে বোখারা অঞ্চলে। এগুলো বারবারে আসবে, এই কথাগুলো বারবারে আসবে। এই নিয়ে যে মোটামুটি যে মধ্য এশিয়া, যদি আমরা এমনি বলি তাহলে আমরা বর্তমান যে তুরস্ক আছে, তুরস্ক, এদিকে আছে পারস্য, এর থেকে এই যে তুরস্ক থেকে পূর্ব দিকের অঞ্চলগুলো তোমরা দেখিও মানচিত্রে দেখি, পূর্ব দিকের অঞ্চলগুলোকে যে মধ্য এশিয়া যে বলা হয়ে থাকে। এক্ষেত্রে যে আমুদরিয়া, সিদুরিয়া যে অঞ্চলগুলো আছে, যে মানচিত্রে যদি তাই তোমাদেরকে দেখাই, যে সেই অঞ্চলগুলো যে আমাদের আছে, যে এই অঞ্চলগুলো এখানে আছে। দেখবে এখানে আমুদরিয়া, সিরদরিয়া, কৃষ্ণসাগর, সেলজুক, রুমের সেলজুক সুলতান কথাগুলো আছে, এখানেই আছে। যে পাবে তোমরা মানচিত্রে দেখলে পাবে। যে তারপরে যেটা আমরা বলতে চাচ্ছিলাম, সপ্তদশ ১৭০০ শতকের দিকে যে মধ্যভাগে পারস্য মধ্য এশিয়া আরব সাম্রাজ্য, পারস্য বলতে ইরান আগে পারস্য সাম্রাজ্যের অঞ্চল ছিল। ইসলাম পূর্ব এবং প্রাথমিক ইসলামী শাসনামলে এই বিস্তৃত অঞ্চলে ফার্সিয়ান সংস্কৃতি ভাব দ্বারা পার্সিয়ান ভাষা অনেক কবি সাহিত্যিক আছে। বিভিন্ন কবির সাথে ফার্সি ভাষা অনেকগুলো শেয়ার আছে। আমাদের দেশে যারা মুক্তি, যারা ওয়াজ করেন, তারা এইসব শেয়ারগুলো বলে থাকে যে পার্সিয়ান ভাষা। এবং তাদের জনগোষ্ঠীর ব্যাপারে যেটা বলেছে, ইসলাম পূর্ব যুগের মধ্যে সে বেশিরভাগ জনগোষ্ঠী বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। কিছু জরোস্ত্র ধর্মে বিশ্বাস ছিল। আমি যে পারস্যের পরিচিতি দিয়ে সেখানে জরোস্ত্র ধর্ম সম্পর্কে বলছিলাম, যে জরোস্ত্র একজনের নাম, উনি একটি ধর্ম প্রবর্তন করেছিলেন, সেটাকে জরোস্ত্র ধর্ম তার নাম অনুসারে করা হয়ে থাকে। এবং তার যে যে তাদের ধর্মগ্রন্থের নাম ছিল যে জিন্দাবিস্তা। এখন ভারতের সম্ভবত বিহার রাজ্যের দিকে এই জরোস্ত্র ধর্মের কিছু লোক আছে, আর তেমন একটা উল্লেখযোগ্য। তাহলে বৌদ্ধ এবং এরা ছিল জরোস্ত্র ধর্মে বিশ্বাসী ছিল। তবে এরা ছিল যাযাবর, যে মূলত পার্থিয়ান তুর্কি শাখার জনগণের মধ্যে কাজাক, উজবেক, তুর্কমেন, কিরগিজ, ইউসুর প্রভৃতি বাসস্থান ছিল মধ্যে এশিয়া। এই কারণে কখনো কখনো এই অঞ্চলকে তুর্কমেনিস্তানও বলা হয়, তুর্কিস্তানও বলা হয়। তার একটা নাম আছে বা তুর্কিস্তান, মধ্য এশিয়া বলা হয়ে থাকে। এই অঞ্চল ইউরোপ, চীন এবং ভারত
মধ্যে সিল্ক রোড অর্থাৎ ইউরোপ এবং এশিয়ার মধ্যে বাণিজ্যিক সেতুবন্ধন হিসেবে স্বরূপ ছিল সিল্ক রোড বা বাণিজ্যিক এই অঞ্চলটা খুবই উর্বরে। তোমরা দেখিও যে ভারতবর্ষের উত্তর ভাগ, পারস্যের উত্তর পূর্ব ভাগ, তারপরে হলো তুরস্কের পূর্ব ভাগ, এই বিস্তীর্ণ অঞ্চল। আবার আরো উত্তরে গেলে পাবে সেখানে রাশিয়া থেকে যে পূর্ব ভাগ, এই অঞ্চলটাই হলো যে মধ্য এশিয়া বা সেন্ট্রাল এশিয়া বা এশিয়া মাইনর বলা হয়ে থাকে। এবং এইগুলোর সাথে যে আফগানিস্তান দিয়ে পারস্য দিয়ে যে এই অঞ্চলগুলোতে ব্যবসা বাণিজ্য। আর যে আমরা এখানে আলোচনা করতে গিয়ে আমরা পাবো যে চেঙ্গিস খানের উৎপত্তি বা মঙ্গলদের উৎপত্তি। আমরা আসলে যাচ্ছি মঙ্গলদের উৎপত্তির দিকে আমরা যাচ্ছি। সেক্ষেত্রে মঙ্গলরা যে তাদের উৎপত্তি ক্রমবিকাশ ছিল মঙ্গলদের, যে তারা জাতিতে তারা তুর্কি হিসেবে, তুর্কিতে অনেকগুলো গোত্র ছিল, 9টি গোত্র ছিল এবং তাদের অধিকাংশ আদি নিবাস ছিল বৈকাল্যরাত উরাল পর্বতমালার মধ্যবর্তী বা গভীর মরুভূমিতে তাদের বসবাস। জীবিকার জন্য হোক, খাদ্যের অন্বেষণে হোক, তারা ওখান থেকে পশ্চিম দিকে এসে যে মৌসুম মাসে যুদ্ধ বিগ্রহ লিপ্ত হয়ে শেষ পর্যন্ত তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। এটা আমরা পাবো পরে, আমরা এগুলো দেখব। এবং তারা অনেক ক্ষতি সাধন করেছে মানব জাতি। পরবর্তীতে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তবে অনেক ক্ষতি হয়ে গেছে ইতিমধ্যে। বিখ্যাত যে ভূগোলবিদ যিনি আছেন, যে আলেকজান্ডার হ্যামবোল্ড 1843 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই অঞ্চলের নামকরণ করেন মধ্য এশিয়া বা সেন্ট্রাল এশিয়া, যে 1843 খ্রিস্টাব্দের দিকে। তিনি এই অঞ্চলের রাজনৈতিক ও ভূ-সাংস্কৃতিক গুরুত্ব উদ্ভাবন করে এর নামকরণ করেন মধ্য এশিয়া। মধ্য এশিয়া অত্যন্ত শুষ্ক এবং অসমতল হওয়ায় কৃষিকাজের জন্য অনুপযুক্ত। গভীর মরুভূমি এই অঞ্চলের প্রধান ভৌগোলিক বৈশিষ্ট্য। আমুর দরিয়া, শির দরিয়া, ইরতিশ এবং হেরি নদী এই অঞ্চল মধ্যে দিয়ে প্রবাহিত। আমি তোমাকে যদি দেখাই, তোমাদেরকে দেখায় যে আমুর দরিয়া, শির দরিয়া, এই শির দরিয়া দেখো মানচিত্রে আছে, এই শির দরিয়া আছে, দেখো শির দরিয়া, তার পাশে আছে যে আমুর দরিয়া। এই নদীগুলোর যে নাম যে বলছি, এইগুলি অঞ্চলগুলো দিয়ে। আর মরুভূমি বা বৈকাল্যক বলতেছি যে দেখো মানচিত্রে আছে, যে এইখানে আছে মানচিত্রে, এইখানে আছে। এই অঞ্চলে তাদের উৎপত্তি, একটা ক্রমবিকাশ হয়েছিল তাদের। যে তোমরা যে অটোমানদের যে এই বইতে তোমাদের মানচিত্র একটা নাই বেশি। আমি যেটাকে বলছি সেটা হচ্ছে যে মধ্যযুগে মুসলিম ইতিহাস 1258 থেকে 1800 খ্রিস্টাব্দ আশরাফুদ্দিন আহমদের লেখা, উনি অধ্যাপক, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ওনার বইতে এগুলো আছে। তোমাদের যে বইটা এখন দেখাচ্ছি ওই বইটাতে তেমন একটা এগুলো নাই, একটা বেশি বিস্তৃত বেশি নাই। যে আমরা বলতেছিলাম যে যে মধ্য এশিয়ার পরিচিতি এবং কে নামকরণ করেছিল, চার্লেন্ডার বন হেলবোল্ট, যেটা না হ্যামবোল্ট, এটা নামকরণ করেছিল। এবং এই অঞ্চলগুলো দিয়ে যে নদীগুলো প্রবাহিত, সেই নদীগুলির কথা বলেছে। যাই হোক, 1206 খ্রিস্টাব্দে যে যুদ্ধবাজ তিমুজিনের নেতৃত্বে মঙ্গল জাতি উত্থান এবং সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। অর্থাৎ তিমুজান বলতে এখানে যে চেঙ্গিস খানের যে বাল্য নাম ছিল তেমুজিন ছিল। যে তেমুজিন, তার নেতৃত্বে যে তার সঙ্গে তার পিতার নাম ছিল যে ইসুগে, তার পিতার নাম ছিল যে ইসুগে বা ইসুজাই, নাম বলা হচ্ছে ইসুজাই বা ইসুগে, তার পিতা ছিল। এবং তাদের ভিতরে অনেকগুলো গোত্র ছিল, গোত্রে তারা বিভক্ত ছিল, যে বিভক্ত ছিল। এবং এদের যে তেমুজিনের যে নেতৃত্বে মঙ্গল জাতি তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, এই সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করেছিল যে চীনের যে পশ্চিম পাশে যে মঙ্গোলিয়া একটা দেশ আছে, এই মঙ্গোলিয়া এখানে যে তমুলং, তার সাম্রাজ্য, তমুলং না, চেঙ্গিস খান তার এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে। পরে চেঙ্গিস খানের মৃত্যুর পর তার 4 পুত্রের মাঝে
যে বিরোধের সাম্রাজ্য ৩ ভাগে ভাগ হয়ে যায়। একটা চীনের নেতৃত্বে, একটা তৈমুরলঙের নেতৃত্বে, একটা যে সম্ভবত হালুকা খানের নেতৃত্বে। আমরা পরে সেটা নিয়ে আমরা কথা বলবো, যে আলোচনা করব। এবং সর্বপ্রথম তার যে জয়যাত্রার দিকে করতে গিয়ে সে যে মধ্য এশিয়া দখল করে পশ্চিম দিকে অগ্রসর হয়ে যে খাওয়ারিজম সাম্রাজ্যের পতন ঘটায় এবং রোমের সেলজুক সালতানাত যে ধ্বংস করেন। খাওয়ারিজম এটা পারস্যের সম্ভবত যে শাহ বংশ সেখানে ক্ষমতায় ছিল, যে পারস্য থেকে পূর্ব দিকে মুসলিম শাসিত অঞ্চল ছিল মুসলমানদের। এবং পরবর্তী পর্যায়ে দেখা যায় যে খাওয়ারিজম শাহ এবং সেখানে মোহাম্মদ শাহর সাথে যে তাদের দ্বন্দ্ব সংঘাত হয়েছিল এবং তারা দখল করে আবার চীনের দিকে যে চেঙ্গিস খান অগ্রসর হয়েছিল। তার বিজয় অভিযানগুলোতে আমরা সেখানে দেখব। এবং তাহলে তৈমুরলঙের নেতৃত্বে তারা যে খাওয়ারিজম সাম্রাজ্যের পতন ঘটান। আর চেঙ্গিস খানের প্রভুত্ব কুবলাই খান 1279 খ্রিস্টাব্দে চীন দখল করে। বংশের পতন ঘটে তিনি জুয়ান বংশ প্রতিষ্ঠা করেন। ফলে দেখা গেল বিশ্বের ত্রাস-মঙ্গোলরা প্রশান্ত মহাসাগর থেকে মধ্য এশিয়ার সমগ্র ভূভাগ নিয়ে শাসন প্রতিষ্ঠা করেন। মঙ্গোলদের অপর একটি শাখা কুবলাই খানের ভ্রাতা হালাকু খানের নেতৃত্বে পারস্যে ইলখানি বংশ প্রতিষ্ঠা করেন। তাই তিন দিকে তারা সম্প্রসারিত হয়ে যাওয়া। এবং এই হালাকু খানের নেতৃত্বে যে মুসলিম খেলাফত তথা 1258 খ্রিস্টাব্দে যে বাগদাদ নগরী যে পতন হয়, বাগদাদ নগরী ধ্বংস করে 18 লক্ষ বাগদাদবাসীকে যে তারা হত্যা করেছিল এবং বাগদাদ নগরীকে ধ্বংস করেছিল। 1258 খ্রিস্টাব্দে ধ্বংস করেছিল তারা বাগদাদ নগরী। সেখানে আব্বাসী বংশের শিক্ষা সংস্কৃতির যে বিকাশ সাধিত সবই শেষ করি। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি যে 1258 সালে বাগদাদ নগরী পতনের ফলে মুসলিম খিলাফতের পতন হয় এবং মুসলমানরা সবকিছু হারিয়ে ফেলে। কারণ বাগদাদে যে সমৃদ্ধ লাইব্রেরি ছিল, যে যাই ছিল সব ধূলিসাৎ হয়ে করে দিয়েছিল। 18 লক্ষ লোককে যদি যে হত্যা করে এবং রক্তগঙ্গা বয়ে গিয়ে সেই ফোরাত নদীতে যে রক্ত বয়ে প্রবাহিত হয়েছিল এবং বাগদাদ নগরী ধ্বংস করে বাইতুল হিকমা ধ্বংস করে পাণ্ডুলিপি দ্বারা ফোরাত নদীকে বাঁধ সৃষ্টি করা হয়েছিল, বই দিয়ে বাঁধ, পাণ্ডুলিপি দিয়ে বাঁধ সৃষ্টি করা হয়েছিল, যার ফলে মুসলমানরা সবই হারিয়ে ফেলছিল। এই ওইদিকে 1492 খ্রিস্টাব্দে তারপর স্পেন নগরী কর্ডোবা নগরী ধ্বংস হয়ে যায়, এইদিকে বাগদাদ ধ্বংস হয়ে যায়, তাই তো শেষ। আর মিশরে কিছু ফাতিমিয়ারা কিছু প্রতিষ্ঠা করেছিল তার সীমিত আঞ্চলিকভাবে। তো যাই হোক, এইখানে পরে এই ক্ষেত্রে আমরা এখন আলোচনা করতে যাব যে চেঙ্গিস খানের যে উৎপত্তি বা মঙ্গল জাতির উৎপত্তি, যার নেতৃত্বে ছিল যে চেঙ্গিস খান ছিল। এবং ইতিহাসে তাদেরকে অনেক খারাপ বিশেষণে বিশেষায়িত করেছিল, যে শব্দগুলো যদি আমি উচ্চারণ করি: ক্ষমতা পিপাসু, দণ্ডন্ড প্রতাপশালী, নির্মম ও সভ্য জগতে আসমানি কশাঘাত পঙ্গপাল, যেখানে পরবর্তী পর্যায়ে তাকে আসমানি বালা হিসেবে আখ্যায়িত করেছিল ইতিহাসে। যে কাকে, যে ঐতিহাসিকরা যে চেঙ্গিস খানকে আসমানি বালা বলে অশ্রদ্ধা করতো তারা, যে এই ছিল যে তাদের অবস্থা ছিল, যে পঙ্গপাল সদৃশ বর্বর মঙ্গলজাত উত্থান এবং নিষ্ঠুর হস্তযোগের ইতিহাস পাঠে জগৎ আজও বিস্মিত, যে রোমাঞ্চিত এবং ইতিহাস ব্যাখ্যাকে স্তম্ভিত হয়ে যায়। দ্বাদশ শতকের শেষ ভাগ তাদের অভাবনীয় উত্থান ঘটে। ত্রয়োদশ শতকের মধ্যভাগে বহু দেশ, নগর, বন্দর, লোকালয় ধ্বংস করে সমসাময়িক সভ্য জগতের উপর মঙ্গলদের আধিপত্য বিস্তার সত্যি বিস্ময় ব্যাপার। যে বলতেছে যে আসলে তো যে নবীজি, আমাদের নবীজির নেতৃত্বে যে সর্বপ্রথমত একটি সুসভ্য জাতি প্রতিষ্ঠা হয়েছে হযরত ঈসা আলাইহিস মৃত্যুদানের পর থেকে। যখন পৃথিবীর মানব সভ্যতা বলতে কিছুই ছিল না, মানবতা বলতে কিছুই ছিল না, মানুষের আত্মপরিচয় বলতে কিছুই ছিল না, সবই শেষ হয়ে গেছে। সেই ষষ্ঠ শতাব্দীতে যে 570 খ্রিস্টাব্দে যে আল্লাহ তাআলা যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন মানব জাতিকে সভ্য হিসেবে গড়ে তোলার জন্য, এবং এই সভ্য সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করে গেছিলেন। সেই খোলাফায়ে রাশিদুনের যুগ, উমাইয়া যুগ এবং আব্বাসীয় যুগ চলছিল। কিন্তু এই যে এদের উত্থান দ্বাদশ শতাব্দীর দিকে
বাগদাদ নগরীর পতনের মাধ্যমে মানব সভ্যতার সকল কিছুকে তারা শেষ করে দিয়েছিল। এবং মঙ্গল জাতি যে পরিচয় করতে গিয়ে ঐতিহাসিকেরা বলেছেন যে এই মঙ্গল জাতি প্রাচীন হুন জাতির বংশধর। এই যাযাবর জাতিটি ছিন্ন ভিন্নভাবে গভীর মরুভূমি উত্তরাঞ্চল হতে আরম্ভ করে মধ্য এশিয়া মধ্য এশিয়া পূর্বাংশ এবং গভীর মরুভূমি এদের এই ভূভাগ যুগে এদের যে বসতি প্রথমে সীমিত ছিল, পরে সাম্রাজ্য বিস্তার করতে গিয়ে তারা পুরো মধ্য এশিয়াটা পুরোটা তারা নেয়। এবং টনিক ঐতিহাসিকেরা এদেরকে 3টি ভাগে ভাগ করেছিল, যে হোয়াইট তাতার, ব্ল্যাক তাতার এবং স্যাভেজ তাতার। এই হিসেবে তাদেরকে ভাগ করে ফেলে 3টি তাতার। এটাতে আরেকটা মধ্যে তাতারও বলা হয়, তাতারও হুনও বলা হয়ে থাকে, আবার কিন বংশ বলা হয়ে থাকে, যে মঙ্গলেরা কিন বা নুসিয়ান বংশের অন্তর্ভুক্ত ছিল, এটা অনেকেরই যে বলে থাকে অনেকটা। ঐতিহাসিক পিসাইকেস বলেন, যেটা উনি বলছিলেন যে খর্বাকৃতি হলো তারা ছিল দক্ষ ঘোড়সওয়ার, সমষ্টিগত এবং ব্যক্তিগত শৃঙ্খলা, সাহস এবং ধৈর্যের জন্য তারা বিখ্যাত ছিল। দ্বাদশ শতাব্দীতে তারা উত্তর চীনে কিং রাজবংশের বশ্যতা স্বীকার করেছিল। অর্থাৎ কিং বংশের সাথে পরাজিত হওয়ার পর যুদ্ধ করে এদের সাথে একীভূত হয়ে যায়। অনেকে সেজন্য পরবর্তী ডোহসনের মতে মঙ্গলরা কিংবা নুসিয়ানা বংশের অন্তর্ভুক্ত ছিল। এরা আবার বলতেছে যে এই ঐতিহাসিক বলতেছে যে এটা এই বংশেরই যে অন্তর্ভুক্ত ছিল। তো এখানে তাদের সাথে যে তাদের কিছু দ্বন্দ্ব হয়েছে, যে মঙ্গলপুরে এক সদস্য কৃত অপরাধের জন্য নুসিয়ানগণ কর্তৃক দণ্ডিত হন। অর্থাৎ মঙ্গল বংশে একজন অপরাধ করেছিল, সেটা নুসিয়ান বংশের দ্বারা সেটা দণ্ডিত হন। এতে মঙ্গলেরা কবিল খানের নেতৃত্বে সংবদ্ধ হয় এবং নুসিয়ানের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান চালাতে থাকে। কবিল খানের আদেশক্রমে স্বীয় ভ্রাতৃ ইসুগে, কবিল খানের ভ্রাতুষ্পুত্র ইসুগে অর্থাৎ যে চেঙ্গিস খানের পিতা, কিং বংশের বিরুদ্ধে কয়েকটি অভিযান পরিচালনা করেন, কিন্তু একসময় সেই যে এই ইসুগে যে পরাজিত হওয়ার পর তার ছেলে এই তেমুজিন তাদের নেতৃত্ব গ্রহণ করে এবং এই তার নেতৃত্বে যে দেখা যায় যে চেঙ্গিস খান নেতৃত্বে তারা সুসংগঠিত হয়ে থাকে। তাই মঙ্গলেরা প্রাচীন হুন বংশ, তারা জাতি 3 ভাগে বিভক্ত ছিল। কোনো ঐতিহাসিকরা বলতেছেন এরা কিন বংশে বৈচিত্র্য স্বীকার হয়েছে, আবার বলছে তারা কিন বা নুসিয়ানা বংশের অন্তর্ভুক্ত ছিল, স্বতন্ত্রবোধ ছিল বা একীভূত ছিল, এটা ঐতিহাসিকরা বলতে চাচ্ছেন। এবং তাদের অন্তর্দ্বন্দ্বের কারণে শেষ পর্যন্ত যে কবিল খান তার ভ্রাতৃ ইসুগুর পর ইসুগের ছেলে যে চেঙ্গিস খানের নেতৃত্বে তারা যে সুসংগঠিত হয়ে যে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। 1162 খ্রিস্টাব্দে ইসুগে একটা পুত্র সন্তান অর্থাৎ তেমুজিন, 1162 খ্রিস্টাব্দে চেঙ্গিস খানের যে জন্ম হয়, তেমুজিন তার নাম ছিল তেমুজিন, তাকে সুদক্ষ বা ইসুগের 30 বা 40,000 মঙ্গল পরিবারকে একত্রিত করে যান তার পিতা। কিন্তু পিতার যে মৃত্যুর পর 1185 খ্রিস্টাব্দে 13 বছর বয়সে তেমুজিন মঙ্গলদের দলপতি নিযুক্ত হন। পরবর্তীতে তেমুজিন চেঙ্গিস খান নাম প্রসিদ্ধি অর্জন করেন। মঙ্গলদের নেতৃত্ব লাভের দিকে তিনি নানা প্রকার অসুবিধার সম্মুখীন হন। মঙ্গলরা কিশোর চেঙ্গিসের নেতৃত্ব অস্বীকার করায় বৃহৎ মঙ্গল সংহতি বিনষ্ট হয়। বয়স কম ছিল, ওদের আমাদের দেশেও এখনো আছে এই ধরনের, যাদের বয়স কম তাদের নেতৃত্ব বয়স্করা মেনে নিতে চায় না। কিন্তু ভাগ্যবান চেঙ্গিস বিরক্তের সাথে অভিযান চালিয়ে পুনরায় নেতৃত্ব গ্রহণ করেন, তাদেরকে আবার সুসংগঠিত হন। তিনি কারাক্রমে রাজধানী স্থাপন করে 1206 খ্রিস্টাব্দে খান উপাধি গ্রহণ করে বিজয় অভিযান চালাতে থাকে। খান উপাধি অভিযান করে কারাক্রমে রাজধানী স্থাপন করেন। এই কারাক্রম দেখো যে বর্তমান পিকিং চীনের এই কারাক্রম রাজ্য, এই কারাক্রম দেখো কলমের আগা দিয়ে আমি দেখাচ্ছি, মানচিত্রে আছে এই যে কারাক্রম এই রাজ্যে, সেখানে দেশের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এবং সেখান থেকে
যে মঙ্গল জাতির যে উত্থান, ক্রমবিকাশ এবং সাধিত হয়েছিল। যে ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে যে চেঙ্গিস খান উৎপত্তি, কীভাবে সে ক্ষমতা আসছে সেটা আমরা আলোচনা করলাম। এরপরে আমরা চলে যাব যে চেঙ্গিস খানের বিজয় অভিযান, সে কী করেছিল, তার সাম্রাজ্য, তার মৃত্যুর পর সাম্রাজ্যে কী হলো, এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এই পর্যন্তই, জানলাম।